আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আহ, এর অতি গুরুত্বপূর্ণ ক্লাসে। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আহ, তো জয়েন করুন। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ইংরেজির যে সকল চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়ে তার মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস অন্যতম। এর আগের ক্লাসে আমরা হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা পিকুলিয়ার চ্যাপ্টার পড়েছিলাম, সাবজান্টিভ। আমরা রাইট ফর্ম, এটা ছিল হচ্ছে আহ, এগুলোরই একটা ব্যতিক্রম চ্যাপ্টার। যাই হোক, সাউন্ড কম, সবার কাছে সাউন্ড কম নাকি? তো রফিকুল ইসলাম, আপনি জানিয়েছেন যে সাউন্ড কম। আলহামদুলিল্লাহ, আহ, আল্লাহর রহমতে ভালো আছি আমি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনারা, জি, আপনারা হচ্ছে, আশা করি এখন ক্লিয়ার। আমি আমার ভয়েস একটু হাই করে দিয়েছি। জি। আহ, তাজনুর রশিদ জানিয়েছেন ঠিক আছে সাউন্ড ওকে। আমি একটা সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, ক্লাসের সময় একটু অতিক্রান্ত হলে সাউন্ড বেড়ে যাবে ইনশাআল্লাহ। শাম্মী জামান, শোনা যাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, যারা শুনতে পান নাই, বলছেন যে একটু সাউন্ড কম হচ্ছে, তাহলে তারা আপনি একটু জানাবেন যে আমি এখন ঠিক আছে কিনা। সরি, উই হ্যাভ মেড আ মিস্টেক। আমি আমার মাইক্রোফোন নিতে ভুলে গিয়েছিলাম একটু তাড়াহুড়োর কারণে। সরি। ঠিক আছে, এখন এখন ক্লিয়ার হবে, এখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সরি, আসলে তাড়াহুড়োর কারণে মাইক্রোফোনটা নিতে ভুলে গেছিলাম। এখন আশা করি সমস্যা নেই। সাউন্ড উইল বি ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তো আপনারা আগের ক্লাসটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝেছেন, এবং আপনাদের সাথে যারা ছিলেন, আপনাদের মেট বা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, পরিচিতজন, তাদেরকে নিশ্চয়ই সেটা হচ্ছে দেখিয়েছেন। তো আশা করি সেটা ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা রাইট ফর্ম ভার্বস দেখব, এবং রাইট ফর্ম ভার্বসের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখব। পুরোটা হয়তো বা শেষ করতে পারবো কিনা জানি না, তবে আমরা গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আজকে নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ কিছু জিনিস। তো সেগুলো আজকে শেষ করব, এবং আশা করি এখান থেকে প্রতি পরীক্ষায় আপনি কমন পাবেন, কারণ এগুলো হচ্ছে অ্যাভয়েড করে, এগুলো অ্যাভয়েড করে কোনোভাবেই কোনো প্রশ্ন তৈরি করা সম্ভব না বলে মনে হয়। যদি কোনো একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করতে হয়, তাহলে এটা অবশ্যই মানে এগুলোকে আনতে হবে। ওকে, আশা করি এখন সাউন্ড নিয়ে সমস্যা হওয়ার আর কথা না। ঠিক আছে। ওকে, লেটস গেট স্টার্ট। আমরা রাইট ফর্ম ভার্বস পড়বো আজকে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আপনাদেরকে শুরুতে বলে রাখি যে আমাদের সাফল্য একাডেমিতে কিন্তু রেগুলার কোর্স চালু হয়ে গিয়েছে। মানে চালু হয়ে গিয়েছে বলতে ভর্তি চালু হয়ে গিয়েছে, কোর্স এখনো স্টার্ট হয়নি একেবারে ফর্মালি। তো এখন ভর্তি চালু হয়ে গেছে অলরেডি, তো সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আমি মনে করি।
জেনেছেন ইতিমধ্যে, এবং আপনারা সেটাকে কিন্তু কনভে করে দিবেন এই মেসেজটা আপনাদের যারা আছেন শুভাকাঙ্ক্ষী পরিচিতজন বন্ধু বান্ধব সবার কাছে। আমরা আমাদের কিন্তু ভর্তি শুরু করে দিয়েছি, আমরা কোর্সও রেগুলার কোর্স শুরু করে দেবো ইনশাআল্লাহ। জি, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে সবাই আগেই জয়েন করেছি আমরা। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস কি, এই বিষয়টা আমি হচ্ছে ওই এর আগের ক্লাসেও বলেছিলাম যে সাবজাংটিভ বলতে গিয়ে যে রাইট ফর্ম অফ ভার্বসটা কি, টেন্সের সাথে রিলেটেড কিছু চ্যাপ্টার আছে যে টেন্সের উপর ডিপেন্ড করে কিছু চ্যাপ্টার তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্ম অফ ভার্বস কি, ভার্বের সঠিক নিয়ম, কোন ফর্মে ভার্বটা বসবে। এখন এখানেও টেন্স কাজ করে। তো যখন শুধু টেন্সটা কাজ করে, যখন টেন্স অনুসারে ভার্ব বসে, তখন সেটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। এটা গত ক্লাসে আমি বলেছিলাম। আর যখন সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্ব বসে, তখন সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সাথে বা সাবজেক্টের নাম্বার পার্সনের সাথে ভার্বের এগ্রিমেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্ব বসার নিয়মকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা ডিফারেন্সটা জানি, ডিফারেন্সটা না জানলে যেটা হয় যে আমি এই চ্যাপ্টারের ফিলোসফিটা বুঝি না, আর চ্যাপ্টারের ফিলোসফি না বুঝলে যেটা হয় যে আমি পুরো চ্যাপ্টারটাই আমার কাছে ভেগ, অস্পষ্ট মনে হয়, এজন্য আগে বুঝতে হবে যে টেন্স অনুসারে যখন ভার্বটা বসে, ভার্বের ফর্মটা বসে, তখন সেটাকে বলা হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব। এই চ্যাপ্টারের নামের পিছনে কাহিনী এটা। আর যখন সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্ব বসে, তখন সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এই দুইটোর নিয়ম কোনোটাই মানে না, সেটাকে বলা হয় সাবজাংটিভ। তো যাই হোক, আমরা আজকে পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, মানে টেন্স অনুসারে কিভাবে ভার্ব বসে। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে বেস ফর্ম যেখানে বসে। হোয়াট ইজ বেস ফর্ম? আমরা আগেই বলেছি যে বেস ফর্ম এবং ভি1 দুইটা কিন্তু ভিন্ন জিনিস। বেস ফর্ম এবং ভি1 দুইটা কিন্তু ভিন্ন জিনিস। বেস ফর্ম একটা জিনিস, ভি1 যেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই ভি1টাকে আমরা বলে থাকি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম দুটো ভিন্ন জিনিস। যেমন বেস ফর্মকে যদি ধরি হচ্ছে আমরা বি, তাহলে এটার ভি1 হবে এম ইজ আর। তাহলে দেখা গেল যে এটা বেস ফর্ম আর এগুলো ভি1, হিসাব সহজ। তাহলে বেস ফর্ম এবং ভি1 এর মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে, বেস ফর্ম এবং ভি1 এর মধ্যে পার্থক্য কিন্তু আছে। তাহলে বেস ফর্মকে আমরা একেবারেই বেসিক যে ফর্মটা, যেটা থেকে সবকিছু উদ্ভূত হতে পারে, যেটা মাদার, এইটা হচ্ছে বেস ফর্ম। আর ভি1টা কিন্তু একেবারে মাদার না। যেমন এখানে বি বেস ফর্ম, বি থেকে উদ্ভূত হচ্ছে এম ইজ আর, ওয়াজয়ের আসতে পারে, এটা পাস্ট ফর্ম হবে এম ইজ আর। তো যাই হোক, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে বেস ফর্ম যেখানে বসে, মানে একেবারে বেসিক ফর্মগুলো যেখানে বসে, সেটাকে বলা হয় হচ্ছে বেস ফর্ম। এখন আমরা দেখব কখন বেস ফর্ম বসে। অনেকগুলো নিয়মকে আমি একসাথে একটা হেডলাইন দিয়ে নিয়ে এসেছি যে বেস ফর্ম যেখানে বসে। আমি চাইলে 7-8টা রুল এখানে আমি প্লে করতে পারতাম, 7-8টা রুল আমি এখানে ইউজ করতে পারতাম, একটা দুইটা না। তো আমি কি করলাম যে বেস ফর্ম যেখানে বসে এরকম একটা ইউনিফর্ম একটা হেডলাইন দিয়ে আমি অনেকগুলো রুল নিয়ে আসলাম। যেমন ডো, ডাজ, ডিড, এই তিনটা যেখানে থাকবে এর পর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। ডো, ডাজ, ডিড, খেয়াল করুন, ডো, ডাজ, ডিড যেখানে থাকবে তারপরে তার পর অবশ্যই কি হবে, বেস ফর্ম বসবে।
যেমন আপনি বলতে পারেন কি যে হি ডাজ নট গো। আমরা এখানে কি লিখব? এই শূন্যস্থানে আমরা কি লিখব? হি ডাজ নট গো। আমি কিন্তু ঠিকই এখানে গোই লিখব। আমি কিন্তু এখানে গোই লিখব, কারণ ডাজ আছে, যে ডাজ যে আছে, এখানে ডাজ আছে, এই জন্য আমি তো ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি। এখন আমরা পরের রুলে যাই। ক্যান নট বাট, কুড নট বাট। ক্যান নট বাট, কুড নট বাট। এই ক্যান নট বাট, এই ক্যান নট শব্দটা লেখার ক্ষেত্রে আপনাদেরকে একটা বলি কথা, যে ক্যান নট একসাথে লিখতে হয়। এটা একটা মানে ইংরেজিতে কারেকশনের বিষয়। ক্যান নট এইভাবে লেখা যায় না। ক্যানট এইভাবে লেখা যায় না, ক্যানট লিখতে হয় একসাথে। ঠিক আছে, যাই হোক, ক্যানট বাট, কুড নট বাট এরপরে বেস ফর্ম বসে। এই ক্যানট বাট, কুড নট বাটের অর্থ হচ্ছে না করে পারি না, না করে পারি না, না করে পারি না। এখন যদি আমি উদাহরণ লিখি যে হি ক্যানট বাট আমি লিখলাম লাভস, লাভস লিখলাম, লাভস। এখন আপনি অ্যান্সারে কি দেবেন? এই দেখি কি লিখবেন, এখানে কমেন্ট করেন। হি ক্যান নট বাট লাভস, আমি এস যুক্ত করে দিলাম, এস যুক্ত করে দিলাম। আমরা টেন্সে শিখবো যে এস বাই এস যুক্ত করার নিয়ম কি, খুব পেকুলিয়ার টেন্সটা। আমি যখন টেন্স পড়াবো তখন দেখবেন যে টেন্সটা একেবারে পানির মতো হয়ে যাবে ইনশাল্লাহ। মানে ডিফারেন্ট, জীবনে টেন্স কি শিখেছি আর কি শিখলাম, কি শিখবো, কতটা সহজ করে আমরা শিখতে পারি সেটা কিন্তু টেন্সে গেলে বুঝবেন। তো প্রথমে বলেছিলাম ডু ডাজ ডিড থাকলে বেস ফর্ম বসে, এখন বললাম ক্যান নট বাট, কুড নট বাট থাকলে বেস ফর্ম বসে। ক্যান নট বাট, কুড নট বাটের বাংলা হচ্ছে না করে পারি না। এখন অ্যান্সার আমরা চাচ্ছি যে হি ক্যান নট বাট লাভস, সে না হেসে পারে না। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? কমেন্ট। সে না হেসে পারে না, তাহলে এটার অ্যান্সার, অ্যান্সার চাচ্ছি কমেন্টে, আপনারা কমেন্ট করতে থাকেন। এখন যদি বলি হি কুড নট বাট, সেম যে কোনো কিছু হতে পারে। যেমন আমি না যে পারি না, আই ক্যান নট বাট গো, সে না এসে পারে না, হি ক্যান নট বাট কাম, এরকম। ঠিক আছে, লাভ হবে, রাইট, এটা হবে লাভ, এস হবে না, এস বাই এস কিছুই হবে না। ওকে, তারপর হচ্ছে মডাল অক্সিলিয়ারিগুলোর পরপর বেস ফর্ম বসে। মডাল অক্সিলিয়ারিগুলোর পরপর বেস ফর্ম বসে। বেস ফর্ম বসে। তাহলে মডাল অক্সিলিয়ারি কয়টা ইংরেজিতে? আমাকে একটু কেউ একজন বলেন তো দেখি, মডাল অক্সিলিয়ারি কয়টা? দেখেন শব্দটা কিন্তু মডাল, শব্দটা কিন্তু মডাল, নট মডেল। আরেকটা শব্দ কিন্তু আছে মডেল, মডেল নট মডেল। মডেল হচ্ছে নমুনা, মডেল হচ্ছে নমুনা, আর এটা হচ্ছে মডাল।
ইংরেজিতে মডাল কয়টা? মডাল অক্সিলারি কয়টা দেখি, আপনাদের জানা আছে কিনা? Can, could, shall, should, will, would, may, might, need, must, dare, ought to, used to, 13টা টোটাল মডাল অক্সিলারি ইংরেজিতে আছে 13টা। এই 13টার পরে যদি লিখে রাখেন, এই 13টার পরে যদি কোনো ভার্ব বসতে হয় 13টার ঠিক পরপর, কথাটা আছে কি ঠিক পরপর, 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 ঠিক পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের বেস ফর্ম বসবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ডেয়ার, অট টু, ইউজড টু। মনে রাখবেন এভাবে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ডেয়ার, অট টু, ইউজড টু। আপনি যখন কোনো ওয়ার্ড মনে রাখবেন এগুলোকে খুব দ্রুত উচ্চারণ করার চেষ্টা করবেন, তাতে যেটা হবে যে আপনার মনে থাকবে ভালো, মানে এটা একটা ছন্দের মতো রিদম কাজ করবে। ওই যে আমরা এর আগের দিন পড়ছিলাম রূপা ইজ মডার্ন, মনে আছে সাবজেক্টিভে মনে রাখার যে কৌশলটা ছিল, এরকম আরো অনেক কৌশল নিয়ে আমরা সামনে হাজির হবো ইনশাল্লাহ, অনেক কৌশল নিয়ে। তো যেটা হবে যে একটু দ্রুত পড়লে আমি বলে দিব যেখানে যেটা যা করা লাগবে, এখানে আপনি একটু কৌশলী হলে মনে থাকবে সহজে। তার মনে আছেও এগুলো, মনে রাখবেন 13টা। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ডেয়ার, অট টু, ইউজ টু, এগুলোর ঠিক পরপর যদি কোনো ভার্ব বসে সেগুলো হবে বেস ফর্ম। তাহলে I ought to go there. He ought to come here. You ought to participate in the class. You must join the class. We must join the class. দেখেন সবগুলো ভার্বই বেস ফর্ম হবে। এরকম উদাহরণ অনেক দেওয়া যাবে। তো আশা করি ক্লিয়ার। আমরা এখান থেকে বের হই। আরো আছে, আরো আছে। টু প্লাস বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস বেস ফর্ম, আমরা জানি যে ইনফিনিটিভে বেস ফর্ম হয়। টু প্লাস বেস ফর্ম ইনফিনিটিভ। আরেকটা হচ্ছে উড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার এর পরে উড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার। এটার বাংলা দ্বারা এরকম যে এগুলোর বাংলা দ্বারা হচ্ছে বরং ভালো। বরং ভালো। এখন আমি উদাহরণ লিখি যে সীমা ওয়ান্টস টু জয়েন্স দিয়ে দিলাম ব্র্যাকেটের মধ্যে, জয়েন্স এস ইচ্ছা করে যুক্ত করে দিলাম, জয়েন্স দ্য ক্লাস। কি হবে অ্যান্সার? জয়েন দ্য ক্লাস হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, জয়েন দ্য ক্লাস হবে।
উড বেটার, উড রেদার, হ্যাড রেদারের পরে বেস ফর্ম হয়। এখন যদি একটা উদাহরণ এরকম লিখি, হি উড বেটার লিভিং নাও, অ্যান্সার কি হবে? হি উড বেটার লিভিং নাও, অ্যান্সার কি হবে? আমরা জানতে চাচ্ছি হি উড বেটার লিভিং নাও, অ্যান্সার কি? গুড, অনেকের অ্যান্সার হচ্ছে সুইটি রায় অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। কি হবে? হি উড বেটার। একটা মজার জিনিস বলি, এখন একেবারে চোখের সামনে রোলগুলো, এখন কিন্তু অ্যান্সার দেয় একেবারেই সহজ, একেবারেই সহজ। কিন্তু যখন ক্লাস থেকে বেরিয়ে যাবেন, এরপর যখন আপনি কি বলে আহ, সবগুলো রুলকে একসাথে চিন্তা করে আপনার অ্যান্সার দিতে হবে, তখন দেখবেন যে একটু কিন্তু একটু কিন্তু কষ্ট হবে। এই জন্য এখন সহজ মনে হবে, আপনি যখন বাক্য দেখবেন তখন তো আপনি আর এই রুলগুলো দেখবেন না। এই জন্য ওই বাক্যগুলো, ওই সেন্টেন্সগুলো থেকে তো আপনার অ্যান্সার করতে হবে নিজের থেকে। হ্যাঁ, অনেকে পেরেছেন লিভ, গুড। অজয় দাস, লিভ বানান হয়নি ভাইয়া, LEAVE। তাহলে উড বেটার, উড রেদার, হ্যাড রেদার, এগুলোর বাংলা হচ্ছে বরং ভালো। ওকে, তারপর হচ্ছে B2। আমি আপনাদেরকে বলি, এই B2 মানে কি? এই বিতে কি আছে? যদি জাস্ট বি বলে, কোনো টেন্স না বলে, তাহলে এই বি এর মধ্যে থাকবে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। মানে প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। বি মানে এই পাঁচটা জিনিস, বি মানে পাঁচটা জিনিস, এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সে। এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সে। তাহলে B2 মানে হচ্ছে M2, ইজ2, আর2, ওয়াজ2, ওয়ার2। আচ্ছা, এবার যদি বলি হ্যাভ টু মানে কি? হ্যাভ টু মানে কি? তাহলে হ্যাভ টুর মধ্যে থাকবে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না, এটা তো হওয়ার কথা না এখন। আমিনুল বিন রফিক, আপনি, বাকিরা শুনতে পেলে হয়তো বা সমস্যাটা আপনার, আমার এন্ড থেকে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ? তাই কেন? ও, আপনি সাউন্ডটা কমাই দেন তো। আচ্ছা, কি হয় এটা? আচ্ছা, ওকে, এখন ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, হ্যাভ টু মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। বি গোয়িং টু মানে কি? এম গোয়িং টু, সেম কথাগুলো, এগুলোই খাটবে আবার। এই যে বি গোয়িং টু মানে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। তাহলে হ্যাভ, বি টু, হ্যাভ টু, বি গোয়িং টু, এর পরে বেস ফর্ম বসে। দেখেন, আমি যদি অনেকগুলো লিখতে পারতাম, আমি যে কতটা সংক্ষিপ্ত করে সিস্টেমেটিক্যালি নিয়ে আসছি, কতটা সিস্টেমেটিক্যালি নিয়ে আসছি চিন্তাও করতে পারবেন। আপনার কাছে মনে হচ্ছে সহজ,
এই প্রেজেন্টেশনটা সহজ, কিন্তু আপনি এভাবে গুছিয়ে আনতে হবে। আমি যখন বলি B2, মাই মাইন্ড সেজ দ্যাট যে এখানে am is আর was were to। আমি যখন বলি হ্যাভ টু, তখন আমার মন বলে যে হ্যাভ হ্যাজ হ্যাড টু। আমি যখন বলি বি গোয়িং টু, তখন আমার মন বলে যে হ্যাভ এম ওয়াজ এম ইজ আর ওয়াজ ওয়ার গোয়িং টু। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়ার গোয়িং টু, ওয়াজ গোয়িং টু। এগুলোর পরে বেস ফর্ম বসে। এখন আমি যদি একটা উদাহরণ লিখি, দ্য ক্লাস ইজ গোয়িং টু স্টার্ট। অবশ্যই এস দিয়ে দেওয়া উচিত ছিল, স্টার্ট। তাহলে কি হবে? এখানে মজার ব্যাপার হচ্ছে স্টার্ট আছে ভিতরে, স্টার্টই থাকে, ঠিক আছে? স্টার্ট স্টার্টই হবে। মজার ব্যাপার হচ্ছে যা ব্রেকেটে থাকবে তাই। আমি যদি এখন কনফিউজড করতে চাই আপনাদেরকে, আমি লিখে দিতে পারতাম স্টার্টেড। আমি যদি লিখে দিতাম এখানে কি স্টার্টেড, তখন আপনি কনফিউজ হতেন যে কি বসাবো আমি। তাইলে দ্য ক্লাস ইজ গোয়িং টু স্টার্ট। আরেকটা মজার বিষয় বলি, সামনে আসবে। এই গোয়িং টুর পরে যদি একটা বি থাকতো ছোট্ট করে, গোয়িং টুর পরে যদি একটা বি থাকতো ছোট্ট করে, তখন কিন্তু ঠিকই স্টার্টেড হইতো। অনেকে গুলিয়ে ফেলবেন। আমরা যখন পড়বো যে ভার্বের V3 কোথায় বসে, ঠিক আছে, আমরা যখন পড়বো যে V3 কোথায় বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে, তখন কিন্তু ঠিকই স্টার্ট হতো না, তখন হয়তো স্টার্টেড। যেমন টু বি, যেমন দ্য ক্লাস ইজ গোয়িং টু বি স্টার্টেড। ব্র্যাকেটে যদি স্টার্ট থাকে বা কোনো প্রশ্নের আপনারা তো অপশন দেখাবেন, অপশনে যদি স্টার্টেড থাকে, তখন আপনার মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে যে গোয়িং টু স্টার্ট না স্টার্টেড। মনে রাখবেন বিটা যখন চলে আসবে তখন স্টার্টেড হবেই। আমরা সামনের রুলে আসতেছি এই ব্যাপারটা। এই জন্য এখানে যখন জাস্ট টু পর্যন্ত গিয়ে থেমে যাবে তখন হবে হচ্ছে স্টার্ট, আর যখন বি সামনে আসবে তখন স্টার্টেড হবে, যেটা সামনে আসতেছে। এখন আমরা ওটা মনে রাখার দরকার নেই। তাহলে দেখেন হ্যাভ বি টু, হ্যাভ টু, বি গোয়িং টুর মধ্যে অনেক কিছু শিখে ফেললাম আমরা, ঠিক আছে? তাহলে বি টু মানে কি, হ্যাভ টু মানে কি, বি গোয়িং টু মানে কি, এর ঠিক পরে দেখেন বলতে হবে কি, এর এর কি পরে, এর কি পরে বলেন, ঠিক পরে। পরে আর ঠিক পরের মধ্যে পার্থক্য আছে, পাশে আর পাশাপাশির মধ্যে পার্থক্য আছে, মাথায় রাখতে হবে। সামনে আর সামনাসামনির মধ্যে পার্থক্য আছে। আপনি আমার অনেক সামনে থাকতে পারেন, কিন্তু সামনাসামনি মানে কি, একেবারেই সামনাসামনি, মুখোমুখি। তাহলে বুঝতে হবে ব্যাপারগুলো। যাই হোক, আশা করি ক্লিয়ার। ক্লিয়ার বলেন, ক্লিয়ার কিনা? সামনে আগাবো, আগাবো কিনা বলেন। ক্লাস তো 50 মিনিটে শেষ হবে না মনে হয়, আগাবে একটু। আগাকে এরা মজা পাচ্ছে। ওকে, ঠিক আছে। আহ যারা আগে ক্লাস করেছেন আপনাদের প্রতি শুক্রিয়া। আপনারাও দেখেন, একটা হাদিসে আছে যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন না যে নিজের জন্য যা পছন্দ করে তার মানে প্রতিবেশীর জন্য বা কাছের মানুষ পরিচিত জনদের জন্য সেটা পছন্দ করে না। আপনার যদি এটা ভালো লেগে থাকে, এটা আপনার জন্য দায়বদ্ধতা আছে যে আপনি কিন্তু একজন ভালো
বন্ধুকে, আপনার একজন ভালো মানুষকে বা যে ভালো আগ্রহী তাকে কিন্তু এই মেসেজটা পৌঁছে দিবেন যে সাফল্য একাডেমিতে ভালো কিছু হচ্ছে। আমরা নতুন করে শুরু করেছি, আমাদের প্রতিষ্ঠান নতুন, কিন্তু আমাদের ট্রেনিং কিন্তু অনেক পুরাতন। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? যেমন আমার অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা প্রায় 15 বছরের উপরে, আর বিসিএস পড়াচ্ছি 8 বছরের উপরে। এই জন্য সাফল্য একাডেমির টিচাররা এরকমই। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে দুটো প্রশ্ন আছে, আই এক্সপেক্ট দ্য অ্যান্সার্স ফ্রম ইচ অ্যান্ড এভরিওয়ান। কি হবে? এখন তো সামনে কোনো রুল নাই, এখন কি হবে? আরেকটা আমি নিজে অ্যাড করে দিলাম। আমি 3টা প্রশ্নের অ্যান্সার চাচ্ছি সবার কাছ থেকে। আমি 3টা আনসার চাচ্ছি, কাইন্ডলি 3টা আনসার কমেন্টে লিখতে হবে। একজন লিখেছে ইমতিয়াজ, গুড। মিনিমাইজ, আরেকজন এখনো দেখতে পাচ্ছি না, স্ক্রল করতে হবে, রাইট। মিনিমাইজ বাংলায় লিখতে হবে, তাজনূর। অনেকে ভালো অ্যান্সার দিচ্ছেন। ওকে, আনসার, গুড, সুন্দর, সবাই পারছে, মাশাল্লাহ। তাহলে এটা হবে মিনিমাইজ, এটা হবে মিনিমাইজ। আচ্ছা, মিনিমাইজে জেড নাকি এস, এই ব্যাপারটা কি আপনারা বুঝেন যে কখন জেড কখন এস? অ্যাকচুয়ালি জেড হচ্ছে আমেরিকান, এস হচ্ছে ব্রিটিশ। তো আমাদের কম্পিউটার বা আমাদের যখন ইয়ে করি তখন দেখি যে আমরা কম্পোজ করতে গেলে এস দিলে এটা হচ্ছে লাল একটা আন্ডারলাইনিং হয়। যাই হোক, ভুল না। তো জেড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলা যায় আর কি। রিয়েলাইজ, মিনিমাইজ, এরকম আরো অনেক ওয়ার্ড আছে। ওকে, তারপরে হচ্ছে এখানে হবে ডু, আর এখানে হবে আনসার। এখন একটা টুইস্ট দেই, আমি সামনের রুলে পড়বো। যদি হতো, যদি এমন হতো এই ক্যান নট বাটের জায়গায় যদি আমি লিখতাম, যে ক্যান নট হেল্প, প্লিজ, কি হতো অ্যান্সার এটার? তখন আমি উত্তরটা কি হইতো, এখানে আমি কি লিখতাম, আমার আনসারটা কি আসতো? দেখি এখন পারি কিনা। যদি ক্যান নট বাটের জায়গায় আমি লিখতাম ক্যান নট হেল্প, তখন আনসার কি হইতো? গুড, অনেকে অ্যান্সার দিয়েছে, অনেক, মাশাআল্লাহ। আজকের ক্লাস যথেষ্ট প্রোডাক্টিভ হচ্ছে আরো, মানে আজকের আমাদের ইন্টারেকশনটা অনেক বেশি হচ্ছে, মাশাআল্লাহ। যদি ক্যানট বাটের জায়গায় ক্যানট হেল্প হতো, বাটের জায়গায় হেল্প, বাটের জায়গায় হেল্প, তাহলে এখানে আনসারটা কি হতো? এনিবডি, এনিবডি,
রবিউল ইসলাম রবিন। দ্য ফার্স্ট কারেক্ট অ্যান্সার, সালমা ইসলাম, মাহফুজ ইসলাম। গুড। মিনিমাইজিং। মিনিমাইজিং ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট। ওকে, মিনিমাইজিং হতো। তাহলে ক্যান নট, বাটের জায়গায় যদি ক্যান নট হেল্প হলে আইএনজি যুক্ত হয়ে যায়, তাহলে নিশ্চয়ই কুড নট বাটের জায়গায় কুড নট হেল্প হলেও আইএনজি যুক্ত হয়ে যাবে। শিখে গেলাম একটা জিনিস, ক্যান নট বাট কুড নট বাট, জাস্ট বাটের জায়গায় হেল্প চলে আসলে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। এখন এই জিনিসটা আপনারা একটু ছোট্ট করে নোট নিয়ে রাখতে পারেন, আমরা সামনে রুলে আসতেছি। থ্যাংক ইউ, অনেক ইন্টারেক্টিভ হচ্ছে। থ্যাংক ইউ টু এভরিবডি। এবার হচ্ছে আইএনজি যেখানে বসে, আমাদের সেকেন্ড রুল, আইএনজি যেখানে বসে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, দেখেন যে কোনো যে কোনো যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, তার মানে কি, যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলেই আইএনজি হবে ভার্বের, সোজা হিসাব যেটা মাথায় রাখবেন, কন্টিনিউয়াস হলেই আইএনজি হবে, কন্টিনিউয়াস হলেই আইএনজি হবে। শুধু কন্টিনিউয়াস হলে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হলেও হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কন্টিনিউয়াস এবং পারফেক্টের মধ্যে কোনটার শক্তি বেশি বলেন তো? আপনারা অনেকগুলো টেন্স পড়েন এরকম, যে যেমন আমরা পড়ি কি, জাস্ট আমাদের টেন্স কিন্তু 4 ধরনের হয়, যেমন একটা হচ্ছে ইনডেফিনিট, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সরি পারফেক্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ভাই প্রত্যেকটা টেন্স 3 প্রকার, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটারই আবার এরকম 4টা প্রকার আছে, তাহলে 3 4 টোটাল 12 প্রকার। আমরা যখন টেন্স পড়বো দেখবেন পানির মতো হয়ে যাবে ইনশাল্লাহ। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন ইনডেফিনিট টু ইনডেফিনিটি, ইনডেফিনিট টু ইনডেফিনিটি, কন্টিনিউয়াসও আলাদা, পারফেক্টও আলাদা। আবার পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা মিলেই একটা। এই যে দুইটা মিলে একটা হলো, তার মধ্যে কার জোর বেশি বলেন তো? ইনডেফিনিট আলাদা, কন্টিনিউয়াস আলাদা, পারফেক্ট আলাদা, কিন্তু পারফেক্ট এবং কন্টিনিউয়াস মিলে যে একটা টেন্স হইলো, এর মধ্যে কার জোর বেশি? কমেন্ট কমেন্ট, কার জোর বেশি? কে প্রকট আর কে প্রচ্ছন্ন? দেখি আমরা জানি কিনা যে কন্টিনিউয়াস এবং পারফেক্টের মধ্যে কার গায়ের জোর বেশি। আমরা কমেন্টগুলো দেখতে চাচ্ছি, আমরা স্ক্রল করলে দেখবো। পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে, পারফেক্ট এবং কন্টিনিউয়াসের মধ্যে কার গায়ের জোর বেশি? আমি এইভাবে বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস বানানো অনেকেরই হচ্ছে না। ডালিয়া মাহমুদ, কন্টিনিউয়াস, কন্টিনিউস হয়ে গেছে এটা। আপনারা মনে ওই যে ক্লিক করে ওয়ার্ড লিখে ফেলেন। হ্যাঁ, যাই হোক, এই কথা থেকে আমরা কি বুঝি? যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি বসে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি বসে। তার মানে যে কোনো কন্টিনিউয়াস যখন বলা হয়, মনে রাখতে হবে যে এখানে এই কন্টিনিউয়াস অন্তর্ভুক্ত হয়ে যায়, এই পারফেক্ট কন্টিনিউয়াস অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু পারফেক্ট টেন্সে তো মূলত বসে হচ্ছে V3। তাহলে যে কোনো কন্টিনিউয়াস আইএনজি বসে, তাহলে দেখেন যে এটা তো আইএনজি, এটা তো আইএনজি, এটাতে V1। তার মানে খুব মজার বিষয় কিন্তু, যে এটাতে আইএনজি, এটাতে V3, এটাতে আইএনজি। তার মানে কন্টিনিউয়াস আইএনজি, পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি। তার মানে আমরা বলতেই পারি যে কন্টিনিউয়াস হলেই আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস আইএনজি। কিন্তু আমি কি বলতে পারছি যে যে কোনো পারফেক্টে আইএনজি V3? এই পারফেক্টে তো তাহলে যদি কন্টিনিউয়াসের জোর কম হইতো,
তাইলে পারফেক্টে যেমন V3 একা একা বসছে, আবার পারফেক্ট কন্টিনিউয়াসে V3 বসতো। দেখেন যেমনটা কন্টিনিউয়াসে আইএনজি বসছে, পারফেক্ট কন্টিনিউয়াসে আইএনজি বসছে। তার মানে হিসাব সহজ, কন্টিনিউয়াস হলেই আইএনজি, তার মানে কন্টিনিউয়াসের গায়ের জোর বেশি। কন্টিনিউয়াসের গায়ের জোর বেশি। আশা করি ক্লিয়ার। এই জায়গাটা কিন্তু এখন আপনাদেরকে খাতায় তুলে রাখতে হবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এই জন্য এই কথার মাহাত্ম্য এখন সবাই নিশ্চয়ই বুঝেন যে যে কোনো কন্টিনিউয়াস বলার মানে এটা কি। যে কোনো কন্টিনিউয়াসে আইএনজি বসে, যে কোনো কন্টিনিউয়াসে। উপরে হেডলাইন হচ্ছে এটা, আইএনজি যেখানে বসে। ওকে, একটু আগে যেটা আপনাদেরকে বলেছি, ভেরি ইন্টারেস্টিংলি একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে এটা, যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এই যে হেল্প, হেল্প মিয়া এখানে বসে গেল। একটু আগে বলেছিলাম বাট হলে বেস বেস ফর্ম, আর হেল্প হলে আইএনজি। গুড, দেখেছেন এখানে পেয়ে গেছি অলরেডি। আশা করি আপনাদের ক্লিয়ার। এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। ওকে, আর কোথায় আইএনজি বসে? যে কোনো প্রিপোজিশনের পরে সাধারণত প্রিপোজিশনের পরে আইএনজিটা বসে, তবে ইনফিনিটিভের ক্ষেত্রে বসে না। তাহলে ইনফিনিটিভটা কি? ওই যে টু প্লাস বেস ফর্ম, এটা পরে আসছে কোথায়? এটা পরে আসছে হচ্ছে একেবারে 1 নাম্বার রুলটাতে পরে আসছি, টু প্লাস বেস ফর্ম, বেস ফর্মে। ইনফিনিটিভ হলে টু প্লাস বেস ফর্ম আমরা জানি। এছাড়া বাকি সব প্রিপোজিশনের ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে। এখন এক্সাম্পল যদি লিখি এরকম, যে হি aims at qualify BCS. He aims at qualify BCS. বলেন কি হবে? He aims at qualify BCS. আনসার কি হবে? কমেন্টস, দ্রুত কমেন্টস করতে হবে, হাতটা একটু চালু রাখতে হবে। আর ক্লাস তো রেকর্ডেড থাকবে। কোয়ালিফাইং নূরজাহান আপু, হয়নি বানানটা। তাজনুর রশিদ কোয়ালিফাইং, হ্যাঁ গুড। ইমতিয়াজ হোসেন কোয়ালিফাইং বানান হয়নি। খগেশ্বর ত্রিপুরা কোয়ালিফাইং, গুড। হি এইমস এট কোয়ালিফাইং বিসিএস, শাম্মী জাহান নূপুর, গুড। কোয়ালিফাইং বানানটা অনেকেরই হচ্ছে না, কিন্তু অনেকেরই হচ্ছে না। ভার্বের সাথে আইএনজি যুক্ত করার যে নিয়ম, সেটাও আমরা শিখবো কোথায়? টেন্সে। আপনাদের যেখানে যেখানে যত ধরনের দুর্বলতা আছে এগুলো কিন্তু আমরা জানি কোথায় থাকতে পারে, আর আমরা ফাইন্ড আউটও করতেছি, এবং টাইমলি সেগুলো কিন্তু আমরা একেবারেই গ্যাপ মেরে দেবো ইনশাল্লাহ। এটা আমাদের কাজ। আমরা এই রাস্তা পাড়ি দিয়ে আসছি ভাই, এই রাস্তা পাড়ি দিয়ে আসছি। এমনি এমনি বিসিএস নিয়ে অনেক কথা আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে ল্যাংচ আছে, অনেক ধৈর্য ধরতে হয়, সে ঠিক আছে, কিন্তু কোয়ালিটি নিয়ে আসতে হয়। আমি আমার জায়গা থেকে, আমার প্রথম পছন্দ ছিল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, আমি ফার্স্ট হয়ে গিয়েছি। এমনি এমনি না, এটা ব্যাপারটা অনেক দূর পানি গড়িয়েছে, এত সহজে হয়নি। তো অতএব আমরা জানি কোথায় কি গ্যাপ মানে থাকে, কোথায় কি ঝামেলা হয়, এই সেগুলো আপনাদেরকে ফিল আপ করে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। হি এইমস এট কোয়ালিফাইং, গুড। আমি আনসার লিখি।
কোয়ালিফাইং কোয়ালিফাইং এই এই হচ্ছে এটা কোয়ালিফাইং। যদি এখানে টু হতো তাহলে কিন্তু আর হতো না। ওকে, এখন মজার বিষয় হচ্ছে যে শিখলাম যে প্রিপোজিশন হলে আইএনজি হবে, সুন্দর কথা। আমি এও শিখলাম টু হলে হবে না। দেখেন ভালো করে কথাটা চিন্তা করেন, আমি বললাম এবং শিখলাম যে প্রিপোজিশন হলে আইএনজি হবে, আমি এও শিখলাম যে টু হলে হবে না, কিন্তু এখানে একটা ব্যতিক্রম বিষয় আছে। এডিক্টেড টু, অ্যাডভার্স টু, accustomed to, look forward to, with a view to, with an eye to, এইগুলো যদি থাকে এগুলো কিন্তু ফ্রেজ, এগুলো একা না, এই টু গুলো কিন্তু একা না। যে টু হলে বেস ফর্ম বসে, যেই টু হলে আইএনজি হয় না, সেই টু কিন্তু একা টু, একা প্রিপোজিশন টু। আর এইখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রেজ টু, ফ্রেজাল টু, এগুলো হচ্ছে এটা হচ্ছে ফ্রেজাল টু, মানে ফ্রেজের সাথে যুক্ত টু। ভাই এই টু একা না, এই টু কি না, এই টু একা না, এই টু ফ্রেজাল টু। তার মানে যেগুলো ফ্রেজাল টু এবং মনে রাখলে যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে এগুলোই জাস্ট। অ্যাডিক্টেড টু আসক্ত, অ্যাডভার্স টু প্রতিকূল, অ্যাকাস্টম টু অভ্যস্ত, লুক ফরওয়ার্ড টু হচ্ছে উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, উইথ অ্যান আই টু উদ্দেশ্যে। এই টু গুলো যেগুলো ফ্রেজাল টু, ফ্রেজ এগুলো টু একা একা না, এই ফ্রেজাল টু গুলো হচ্ছে এরপরে আইএনজি হবে। তাহলে নিয়ম মানবে না, তাহলে সোজা কথা বোঝেন, যে কোনো প্রিপোজিশন হলে তারপরে আইএনজি হবে। শুধু টু হলে বেস ফর্ম হবে, শুধু টু হলে বেস ফর্ম হবে। আর যদি ফ্রেজাল টু গুলো হয় তখন হবে আবার আইএনজি। খেলাটা বুঝতে হবে, কিন্তু খেলাটা কিন্তু বুঝতে হবে। এইভাবে মনে রাখলে কিন্তু শেষ। তাইলে এই তিনটা জিনিস একসাথে কাজ করবে। একটা হচ্ছে প্রিপোজিশন হলে আইএনজি, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ হলে বেস ফর্ম, আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে যদি ফ্রেজাল টু, এই টু একা না, এই টুকে বিচ্ছিন্ন করা যায় না। আপনি যদি বলেন যে এডিক্টেড টু না দেন তাহলে কিন্তু অ্যান্সার কি হবে না, আসক্ত হবে না। অ্যাডভার্সের পরে টু না দেন প্রতিকূল হবে না। ভাইরা আমার, বিষয়টা যেটা বোঝাইতে চাইতেছে সেটা হচ্ছে এরকম যে এগুলো টু সহ অর্থ প্রকাশ করে, টুকে বিচ্ছিন্ন করে দিলে ওই অর্থটা আর প্রকাশ করবে না। ঠিক আছে, ওকে, এগুলোর উপর আইএনজি বসে। তাহলে এই তিনটা একসাথে একটু একটা প্যাকেজ হিসাবে মনে রাখতে হবে। আমরা সামনে আগাই। আরো কয়েকটা ফ্রেজ আছে, ওয়ার্ড আছে যেগুলো এগুলোর উপর আইএনজি যুক্ত হয়, এগুলো একটু মনে রাখতে হবে। মনে থাকবে, আমি বলি একটা জিনিস, আপনারা প্রেশার নেবেন না, প্রেশার নিয়ে জীবনে ভালো কিছু হয় না। বরং বারবার দেখবেন, বারবার পড়বেন, বারবার এগুলোকে চর্চা করবেন। যত বেশি চর্চা করবেন, বারবার পাতা উল্টাবেন, পাতা উল্টাবেন, শুধু কোনো প্রেশার নেবেন না। দেখতে দেখতে মানুষের ভালো লাগা তৈরি হয় না, এই দেখতে দেখতে দেখবেন যে মনে থাকবে ইনশাল্লাহ। বিজি, বিজি, বিজি ব্যস্ত। ওর্থ, ওর্থ যোগ্য, ওর্থ যোগ্য। অ্যাভয়েড এড়িয়ে চলা, এড়িয়ে চলা। মাইন্ড মনে রাখা, কিংবা হচ্ছে মানে আপত্তি করা।
বলে না যে আপনি ভাই মাইন্ড করবেন, মানে মাইন্ড করছেন নাকি? তাহলে মাইন্ড তো মনে রাখাও হয়, আপত্তি করাও হয়। ইউ শুড বি কশাস টু গেট দ্য মিনিং। মাইন্ড মনে রাখাও হয়, আপত্তি করাও হয়। উড ইউ মাইন্ড? আপনার কি কোনো আপত্তি আছে? আপনি কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড? উড ইউ মাইন্ড? আচ্ছা, তারপর হচ্ছে ফিল লাইক। আমরা খুব বেশি ইউজ করি এটা, ফিল লাইক। ফিল লাইক মানে মনে হয়, মনে হওয়া। ইট ইজ নো গুড, এটা ভালো না। ইট ইজ নো ইউজ, এটা করে লাভ নেই, এটা করে লাভ নেই। এইগুলো যদি হয়, আমি আবারও বলি, ডালিয়া মাহমুদ আমি বলে দিয়েছি যে কিভাবে মনে থাকবে। মনে রাখার অন্যতম রাস্তা হচ্ছে আপনি বারবার, আমি দেখেন অনেকে বলে বেশি করে পড়বেন, আমি বলি না, বেশি বার করে পড়বেন। এই যে বেশি বার করে পড়ার যে বিষয়টা, এটা মনে রাখার অন্যতম একটা ওষুধ। এটা আমার জন্য, আমি একেবারেই এটা বিশ্বাস করি। আমি যখন বিসিএস এ নামি তখন আমার সবচেয়ে বড় ভয় ছিল হচ্ছে বাংলা সাহিত্য আর হচ্ছে সাধারণ জ্ঞান। আমার এগুলো মনেই থাকে না, আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম। কিন্তু এটা এখন আমার স্ট্রং জোনের মধ্যে একটা, ঠিক আছে? স্ট্রং জোনের মধ্যে এটা আমার একটা। আমি যখন প্রিলি পরীক্ষা দিতাম, প্রিলির মধ্যে এগুলো আমার স্ট্রং জোনের মধ্যে ছিল, ইংরেজি তো ছিলই, এগুলো ছিল। এবং আমি নিজে থেকে অলরেডি প্রায় 150 পেজের একটা খুব কম্প্রিহেন্সিভ শিটও তৈরি করে ফেলেছি, যেটা নিজে নিজে পড়ে আমি শেষ 3টা প্রিলি দিয়েছি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি বিশ্বাস করি বেশি করে পড়ার চেয়ে বেশি বার পড়ে, বেশি বার পড়া। বারবার কারোর সাথে দেখা হলে ভালো লেগে যায়, ঠিক এরকম হবে। এই সাইকোলজিকে কাজে লাগাইতে হবে, নো প্রেশার। ওকে, তাহলে এগুলোর পরে কি হবে? এগুলোর পরে হবে V1 প্লাস আইএনজি। আমি উদাহরণ লিখি কয়েকটা। উই আর বিজি ডো দ্য ক্লাস। তারপরে দ্য ওয়াটার ইজ নট ওর্থ ড্রিঙ্ক। আনসার আনসার চাচ্ছি কিন্তু। We should avoid waste time. We should avoid waste time.
ইট ইজ নো ইউজ ফাইন্ড দিস থিং, ইট ইজ নো ইউজ ফাইন্ড দিস থিং আনসার হবে সবগুলোতে। ওয়েস্টিং বানানের সাথে যদি কোনো ভার্বের শেষে একটা মাত্র ই থাকে, সেই ই বাদ দিয়ে আইনজি যুক্ত করতে হয়। ইমতিয়াজ হোসেন, আপনার জন্য এটা। যদি কোনো ভার্বের শেষে একটা মাত্র ই থাকে, তাহলে সেই ভার্বের ই বাদ দিয়ে আইনজি যুক্ত করতে হয়। এটা মারাত্মক একটা রুল আইনজি যুক্ত করার। আমরা কিন্তু টেন্সে পড়বো এগুলো। বিজয়ীরা একই কাজ করে বাট ডিফারেন্টলি করে। ওকে, আরেকটা কথা বলে রাখি, যেটা বলি যে সাফল্য একাডেমির যুদ্ধটা নতুন কিন্তু যোদ্ধারা পুরাতন। যুদ্ধটা নতুন, যোদ্ধারা পুরাতন। এই জন্য কিন্তু অ্যাকশন খুব, হ্যাঁ ইমতিয়াজ ঠিক আছে, ওকে, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। তাহলে আমরা এখানে কমপ্লিট করে ফেলেছি। নেক্সট চলে যাই। আচ্ছা, ইউজড টু, মনে আছে ইউজড টুর কথা? বলেন তো দেখি, ইউজড টু আমরা কোথায় যেন দেখেছিলাম? হ্যাঁ, সবার অ্যান্সার হয়েছে মাশাল্লাহ। ড্রয়িং, ড্রিঙ্কিং, ওয়েস্টিং, ফাইন্ডিং, থ্যাংক ইউ। ইউজ টু কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি আমরা? জানতে হবে, জানতে হবে, একটু আনসার দিতে হবে। ওয়াই ইউজ টু কোথায় দেখেছিলাম ভাই? ইউজ টু দেখেছি হচ্ছে মডাল অক্সিলিয়ারিতে, মডাল অক্সিলিয়ারিতে, মডাল অক্সিলিয়ারি একটা হচ্ছে ইউজ টু, রাইট? ওকে, তাহলে ইউজ টুর পরে বেস ফর্ম হবে, এটাই তো কথা ছিল তখন নাকি? ইউজ টুর পরে বেস ফর্ম হবে, এটাই একটা কথা ছিল। ইউজ টুর পরে বেস ফর্ম হবে, এটাই তখন কথা ছিল। যেমন আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু গো দেয়ার। ওকে, আই ইউজ টু গো দেয়ার। কিন্তু যদি এই ইউজ টুর আগে, যদি এই ইউজ টুর আগে বি কিংবা গেট, বি কিংবা গেট ভার্ব আসে, তাহলে কি বসে ভাইয়া? তাহলে বসে আইএনজি। বি কিংবা গেট ভার্ব যদি ইউজ টুর আগে বসে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ডিফারেন্ট। ইউজ টু যেহেতু মডাল অক্সিলিয়ারি, তারপরে বেস ফর্ম বসবে, এটাই কথা ছিল। কিন্তু যদি ইউজ টুর আগে বি কিংবা গেট ভার্ব থাকে, তাহলে তারপরে আইএনজি যুক্ত হবে। তাহলে বি ভার্ব মানে কি? এগুলোতে এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা থাকতে পারে। গেটের মধ্যে গেট, গেটস, গট, গেটিং, যে কোনো একটা থাকতে পারে। দেখেন যখন বলে বি ভার্ব, তার মানে বি এর সবগুলো। এখানে বি মানে বেস ফর্ম, আর গেট মানে গেটেরও বেস ফর্ম। এটার উপর ডিপেন্ড করে বিতে আসতে পারে কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর এখানে আসতে পারে হচ্ছে গেট, গেটস, গট, গেটিং। তাহলে এই যে কোনো একটার পরে যদি ইউজ টু থাকে, তারপরে আইএনজি যুক্ত হবে। যে কোনো একটার পরে যদি, যেমন আই এম ইউজ টু, ইউ আর ইউজ টু, হি ইজ ইউজ টু, আই ওয়াজ ইউজ টু, দে ওয়ার ইউজ টু, এগুলোর পরে যদি আইএনজি ভার্ব আসে, আইএনজি হবে। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, ক্লিয়ার? গেট, গেটস, গট, গেটিং এর ক্ষেত্রে সেম অবস্থা। তাহলে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বি ভার্ব, আর এগুলো হচ্ছে গেট ভার্ব। আমার স্টাইলটা একটু ডিফারেন্ট, আমি মানে একটু ডিফারেন্টলি পড়াই, এইভাবে মনে থাকে ভালো। আমার স্টুডেন্টরা ইংরেজি গ্রামার নিয়ে খুব একটা প্যারায় থাকতো না, এটা তাদের অনেকেরই স্ট্রং জোনে পরিণত হয়েছিল মাশাল্লাহ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, খাতায় লিখে রাখতে হবে এগুলো, হ্যাঁ? থ্যাংক ইউ। আমরা এরপরের ইয়েতে যাই, দেখি কি অবস্থা। আই অ্যাম ইউজ টু কি হবে? দুটা উদাহরণ আছে এখানে।
I am used to go there. I get used to go there. I am used to go there. I get used to go there. গোয়িং, গুড। দুইটাই গোয়িং হবে, রাইট। কোনো দেরি হবে না, আর অল্প কিছুক্ষণ আমরা গোয়িং হবে, গুড। তাহলে আর কোনো কথা নাই, নেক্সট। লাইটকে কমাই দিয়েছেন? ওকে, এটা হচ্ছে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ। হটলাইন, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট সবকিছু থেকেই, যে কোনো জায়গা থেকে আপনি সাফল্য একাডেমির সাথে যুক্ত হতে পারবেন। এবং আমার মনে হয় যে ইট ইজ এ গ্রেট চান্স। এবার আসি V3 কোথায় বসে। এটা দিয়ে মনে হয় আমরা আজকে শেষ করব। আমরা পুরো রাইট ফর্ম ভার্বসটা শেষ করতে পারবো না, সেটা চাইলেও সম্ভব না। V3 যেখানে বসে, গুরুত্বপূর্ণ কিছু রোল আছে এখানে। সকল পারফেক্ট টেন্সে দেখেন, এই যে একটা টুইস্ট এখানে আমি আপনাদেরকে দেখাই। B3 সময় বললাম কি, যে সকল পারফেক্ট টেন্সে। আমি কিন্তু বলি নাই যে যে কোনো পারফেক্ট টেন্সে, যে কোনো পারফেক্ট টেন্সে বলি নাই, সকল পারফেক্ট টেন্সে, সকল পারফেক্ট টেন্সে। কিন্তু কন্টিনিউয়াসের সময় বলেছিলাম কি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এবার পার্থক্যটা বুঝে গেছে যে পারফেক্ট এবং কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কি। কথা ক্লিয়ার? তাহলে পারফেক্ট টেন্সে V3 সকল পারফেক্টে, কিন্তু সকল পারফেক্ট টেন্স মানে যে কোনো পারফেক্ট বলতেছি না। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলেছি যে কোনো কন্টিনিউয়াস। একটু আগে যেটা দেখিয়েছিলাম যে পারফেক্ট হলে V3 ইটস ওকে, বাট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কিন্তু আবার V3 না, কারণ এখানে কন্টিনিউয়াস আছে। এই জন্য দেখেন ভাষাগুলো চিন্তা করেন যে সকল পারফেক্টে V3, নট যে কোনো পারফেক্ট। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে হ্যাভ ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো কি? এগুলো হচ্ছে টু হ্যাভ থেকে এসছে, মানে টু হ্যাভ ভার্ব। এগুলোর পরেও V3 হবে, কোনো সন্দেহ নেই। গেট, গেটস, গট, গেটিং, এগুলো হচ্ছে টু গেট ভার্ব, এগুলোর পরে V3 হবে। এখন একটু আগে একটা প্যাচ লাগতে পারে যে স্যার একটু আগে তো বললেন যে গেটের পরে আইএনজি হবে। না ভাই, ওইটা বলেছিলাম কি, ওইটা বলেছিলাম হচ্ছে যে গেট প্লাস ইউজ টু, এরপরে হচ্ছে আইএনজি। ওই গেট আর এই গেট এক না, ওই গেট আর এই গেট এক না। তার মানে এই গেট হচ্ছে শুধু নিজেই গেট, গেটের ঠিক পরে ভার্ব বসলে V3, কিন্তু গেটের সাথে যদি ইউজ টু থাকে পরে তাহলে কিন্তু আইএনজি। আমি আবার বলি, আজকে যে তিনটা রুল আমি পড়াচ্ছি, তিনটা রুল তিনটা না ভাই, এখানে 20 থেকে 22টা রুল আছে প্রায়। তার মানে এই তিনটাকে যদি আপনি ভালো করে দেখেন, আজকের ক্লাসটা যারা একেবারেই দুর্বল 2 থেকে 3 বার যদি দেখেন, আপনি দেখবেন যে আপনার মানে রাইট ফর্ম ভার্বসের একেবারেই বেসিকটা স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আরেকটা মজার বিষয় দেখেন যে মডাল, আমরা কি পড়ছিলাম, আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে, আমরা পড়ছিলাম হচ্ছে যে মডাল প্লাস বেস ফর্ম।
এটাই তো পড়ে আসছে, কি বলেন? এটাই তো পড়ে আসলাম যে মডাল প্লাস বেস ফর্ম, একেবারে বেস ফর্মের রুলে। কিন্তু এখানে এসে দেখতেছি মডাল, মডাল আবার V3। তাইলে কারণটা কোথায়, ঝামেলাটা কোথায়, কি হলো? কি হলো? হলো হচ্ছে এখানে বি চলে আসলো মাঝখানে, বি চলে আসলো। ঠিক তেমনি ভাবে 2 প্লাস বেস ফর্ম পড়ে আসছি না আমরা, কিন্তু এখানেও বি চলে আসলো। তাহলে বি হচ্ছে এমন একটা জিনিস যেটা মাঝখানে চলে আসলে B3 হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মজার বিষয়। তার মানে সহজ কিন্তু বিষয়টা। তাহলে মডাল প্লাস বি যখন হয় তো B3, আর জাস্ট মডাল হইলে বেস ফর্ম। যেমন ক্যান বি B3 হবে, কিন্তু জাস্ট ক্যান হলে বেস ফর্ম, কুড হলে বেস ফর্ম, কুড বি হলে V3 হবে, সেম এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে বিইং, বিইং হলেও V3 হয়। আরেকটা স্ট্রং কথা মনে রাখতে হবে, ভেরি স্ট্রং কথা, ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। পেসিভ ভয়েস মানেই, ভাইয়া আই রিপিট, পেসিভ ভয়েস মানেই, পেসিভ ভয়েস মানেই V3। মানে কি? B3 ছাড়া V3 ছাড়া পেসিভ ভয়েস অসম্ভব, V3 ছাড়া পেসিভ ভয়েস অসম্ভব। এই জন্য পেসিভ ভয়েস হবে তো V3 হবেই। V3 চিনার অন্যতম যেই লক্ষণ, সরি পেসিভ ভয়েস চিনা, সেটা হচ্ছে V3। পেসিভ ভয়েস চিনবেন V3 দেখে, V3 নেই তো পেসিভ ভয়েস নেই, পেসিভ ভয়েস আছে তো V3 আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া পেসিভ ভয়েস অসম্ভব। ওকে, নেক্সট, লাস্ট V3 হওয়ার জি বলছিলাম যে এই যে এই বি মামা জাস্ট শ্যাল বি আর উইল বি। শ্যাল বি উইল বি কোন টেন্সের অক্সিলারি ভার্ব বলেন তো দেখি একজন? শ্যাল বি উইল বি কোন টেন্সের অক্সিলারি ভার্ব আমাকে একটু বলেন দ্রুত। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। শ্যাল বি উইল বি কোন টেন্সের অক্সিলারি ভার্ব? আই ওয়ান্ট টু নো। কোন টেন্সের? ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার। আচ্ছা, যেহেতু ফিউচার কন্টিনিউয়াস আর অক্সিলারি ভার্ব, তাহলে এই বি গুলোর পরে কি V3 বসবে? বলেন, ইয়েস অর নো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পরের টেন্সে কন্টিনিউয়াস চলে আসছে না, কন্টিনিউয়াস চলে আসছে না তো আইএনজি। তাহলে যেহেতু এগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, তাহলে এখানে আইএনজি হবেই। প্রশ্ন হতে পারে কেন আইএনজি? কারণ কন্টিনিউয়াস। এছাড়া যেখানে এই বি আসছে
এছাড়া যেখানেই এই বি আসছে সেখানেই আপনি ধরে নিতে পারেন V3, তাহলে আপনি মোটামুটিভাবে সেফ থাকবেন, ভুল হবে কম। কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস টেন্স বলে হচ্ছে আইএনজি, কিন্তু নর্মালি যেখানেই দেখবেন যে বি আসছে এখানেই দেখবেন যে B3টা চলে আসছে। B2, B2 মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তো এম ইজ আর ওয়াজ ওয়ার টু হওয়ার পর যদি আবার বি হয় তাহলে B3। বি গোয়িং টু, এম ইজ আর ওয়াজ ওয়ার। দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, তো আপনারা আমাকে একটা আরেকটা আনসার দেন, এটা নিয়ে আমরা মনে হয় যে একটা ভালো কিছু পাবো। এইখানে যা আছে এগুলোর পরে কি হবে? অপশন এক, অপশন এক বেস ফর্ম, অপশন দুই আইএনজি, অপশন তিন B3। ভুলে যান যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে যে ভুলে যান। জাস্ট এগুলোর পরে বেস ফর্ম বসে, আইএনজি বসে নাকি V3 বসে, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। রাইট, বেস ফর্ম বসে। গুড, সাবিহা ইসলাম শ্রাবণী, বেস ফর্ম বসে। থ্যাংক ইউ। তাহলে দেখেন, জাস্ট যদি এতটুকু চিন্তা করেন তাহলে বেস ফর্ম বসে, আনসার হচ্ছে বেস ফর্ম। আনসার হচ্ছে বেস ফর্ম। কিন্তু মাঝখানে যদি এই বিটা চলে আসে তখনই হয়ে যায় হচ্ছে B3। দ্যাটস ইট, কমপ্লিট। আমার এই ক্লাসটাকে একাধিকবার যদি একটু, যারা বেশি দুর্বল, একাধিকবার যদি শুনেন ফিনিশ হয়ে যাবে অনেক কিছু। আপনি রাইট ফর্ম অফ ভার্বসের কলিজা ভেঙে ফেলছেন একবারে, সোজাই সব, যেটা মাজা ভেঙে ফেলা বলে না, কোমর ভেঙে গেছে, 50% শেষ এই 1 ঘন্টার ক্লাসই। আর যদি আপনি মোটামুটি স্ট্রং হন আগের চেয়ে, কি যে বলে, নিজে থেকেই মোটামুটি আগে থেকে ভালোই জানেন মোটামুটি, তাহলে তো আপনি এই একবার দেখেছেন তো শেষ। ওকে, বেস ফ্রম না, বেস ফর্ম, একটা হচ্ছে ফর্ম আর হচ্ছে ফ্রম। হ্যাঁ, তো ওকে, আশা করি সবাই বুঝেছেন। আহ, এখন কাইন্ডলি লাস্ট আমাকে এই কাজগুলো করে দিয়ে যান, এই আনসারগুলো দিয়ে আমরা বাসায় যাব, মানে বিদায় নেব। এই আনসারগুলো আমি চাই, ঠিক আছে? হ্যাভিং ড্যাশ, আই আই গেট 1 2 3 4 5 6 7টা, প্রায় 7টা, এই 7টা আনসার দিয়ে ক্লাস থেকে যেতে হবে। হ্যাঁ, এক্সাম্পল কি বলেন, এক্সাম্পল না দিয়ে যাব? এক্সাম্পল দিয়ে তো যাব। এখন আনসার দেন আপনারা। প্লিজ সবাই আহ, এগুলোর আনসার দেন একটু কাইন্ডলি। হ্যাঁ, ধরে 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 ধরেন যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। শাম্মী জামান উত্তর দিয়েছেন হচ্ছে হ্যাভিং ডান লক
লকড ইট মাস্ট বি ডান। টট টট বানান হয়নি ভাইয়া, টি এ হবে। ইট ইজ টু বি এক্সপ্লেইনড, ইমপ্লিমেন্টেড। লাস্টেরটা কি? ও একেবারে শেষে দেখা যাচ্ছে না। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু বি ট্রেন। স্ক্রিনে তো দেখা যাওয়ার কথা। টিচড, খগেশ্বর ত্রিপুরা, নো টিচড, টিচড হয় না, এটা হবে টট, টি এ ইউজিএইচ। হ্যাঁ ওকে, পরে অ্যান্সার ঠিক দিয়েছেন। ওকে মাশাআল্লাহ, সবাই পারছে। আমি আশা করছিলাম যে সবাই অ্যান্সার দিবে, যারা ক্লাসে আছে সবাই। হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছে, অ্যান্সার দিচ্ছে। ওকে আমি আবার লিখি, হ্যাঁ আমি লিখি। হ্যাভিং, দেখেন বলছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড, টু হ্যাভ ভার্বের ঠিক পরে বি3 বসে, তাহলে ডান। গেট, গেট ভার্বের ঠিক পরে কি বসে? বি3 বসে। লক, যদি গেটের পরে ইউজ টু থাকতো তখন লকিং হইতো। মাস্ট বি, মাস্ট হইলে বেস ফর্ম হইতো, কিন্তু যেহেতু বি আছে তাহলে বি3। বিইং, লিখছিলাম যে টু বি বিইং এগুলোর পরে কি হয়? বি3 বসে, তাহলে টিচার বি3 হচ্ছে টট। ভাই আপনাদেরকে কি শিখতে হবে? ভার্বের ফর্মগুলো শিখতে হবে, না হলে হবে না কিন্তু। তবে আপনারা ভার্বের ভালো নোট পাবেন ইনশাআল্লাহ। ইট ইজ টু বি, তাহলে ইজ টু বি যখন হয়ে গেছে তখন হয়ে গেল এক্সপ্লেইনড। দ্য প্ল্যান হ্যাড টু বি, যদি হয়তো হ্যাড টু তাহলে হয়তো হচ্ছে বেস ফর্ম, যেহেতু আবার বি চলে আসছে তাহলে হবে ইমপ্লিমেন্টেড। লাস্ট যেটা, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু বি, যদি আর গোয়িং টু হইতো তখন হয়তো বেস ফর্ম, কিন্তু যেহেতু বি চলে আসছে বি3, ট্রেন্ড। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের উপস্থিতি অনেক ছিল মাশাল্লাহ, আমরা আজকে সেঞ্চুরি করেছি। আমরা ডাবল সেঞ্চুরি করতে চাচ্ছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে। ওই যে বললাম না যে আপনি কিন্তু মানে মুমিন হইলে আপনার কাছে যদি এটা ভালো লেগে থাকে, আপনার কাছের বন্ধুকে, পরিচিত জনকে কিন্তু এটা জানাইতে হবে। কেন? কারণ আপনি যেটা পছন্দ করছেন তাকে এটা জানাইতে হবে। এখন চিন্তা করবেন যে আমি তো আগে ক্যাডার হইতে হবে। ব্যাপারটা এরকম না ভাই, রিজিকে না থাকলে আপনি আগে হবেন না, আর রিজিকে থাকলে সে ঠিকই সে অন্য কোনো ভাবে হয়ে যাবে বা আমাদের সংবাদ পেয়ে যাবে। ঠিক আছে, অতএব কারোটা কেউ আটকাতে পারে না, বরং আপনি অন্যকে হেল্প করেন, আল্লাহ আপনাকে হেল্প করবে। ঠিক আছে। একজন জিজ্ঞেস করেছেন স্যার আপনি ইংলিশের জন্য কোন বুক ফলো করতেন? আমি একটা একটা বই ফলো করতাম না কখনোই, আমি অনেক সোর্স থেকে শিখেছি। আর আপনাদেরকে পড়াচ্ছি যেটা, এটা আপনার কোনো বই ধরে আবার এটা এইভাবে গুছালো পাবেন না, এটা একেবারে বেসম্ভব ব্যাপার। কারণ হচ্ছে অনেকগুলো বিষয়ের সমষ্টি এখানে আমার মতো করে আমি সাজিয়েছি, যেভাবে আমি বুঝাইতে পারি সহজে, যেটা সহজ হয় আর কি। তো ঠিক আছে, আপনারা সামনে আপনাদের সাথে আরো দেখা হবে। আমরা আবারও বলছি ডাবল সেন্সরির এক্সপেকটেশন আমি রাখছি আপনাদের কাছে। আরেকটা হচ্ছে যে রেগুলার কোর্সে আশা করি আপনাদের সাথে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।